শান্তিপুর স্টেশনে ট্রেনটি পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। প্ল্যাটফর্মে নেমে হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30। স্টেশন চত্বর পুরোপুরি ফাঁকা, একটি জনপ্রাণীও নেই। তার উপর পৌষ মাস, চারিদিকে কুয়াশা, আর তার সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া যেন সারা শরীরে একটা শিহরণ জাগিয়ে দিচ্ছে। অগত্যা কোনো উপায় না দেখে স্টেশন মাস্টারের অফিসের দিকে গেলাম। সে তখন সমস্ত কাগজপত্র গুছিয়ে অফিস বন্ধ করে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিতে তৎপর। আমি তার রুমের দরজায় টোকা মেরে তাকে জিজ্ঞাসা করলাম, নমস্কার, আমার নাম বিনায়ক চৌধুরী, আপনি কি এখানকার স্টেশন মাস্টার? ভদ্রলোক উত্তর দিলেন, অধমের নাম কমলেশ মিত্র। দাদা, বলছি যে এখানে কোনো অটো কিংবা রিক্সা কি পাওয়া যাবে? তা মশাইয়ের কোথাও যাওয়া হবে? শান্তিপুরের বামুনপাড়া। বামুনপাড়ায় কাদের বাড়ি? চক্রবর্তীদের বাড়ি। চক্রবর্তীদের বাড়ি বলতে ভবতোষ চক্রবর্তীদের বাড়ি? আপনি চেনেন? অবশ্যই। বামুনপাড়ার চক্রবর্তীদের বাড়ি বললে প্রথমেই ভবতোষ বাবুর কথাই মনে আসে। বাহ, ভালোই হলো। আমাকে একটু ওনার বাড়ি যাবার রাস্তাটা বলে দিলে খুবই উপকার হয়। রাস্তা তো বলতেই পারি, কিন্তু এত রাতে আর কিছু পাবেন না ওখানে যাওয়ার মতো। আর তাছাড়া কি? রাতের দিকে ওদিকে রাস্তাটা ভালো না, বিশেষ করে নন্দীদের পুকুর পাড় থেকে হালদারদের খামার পর্যন্ত এলাকাটা। তার উপর আজ আবার শনিবার, সাথে অমাবস্যাও। একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। কেন, কি আছে ওখানে? চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? না মশাই, সেসব হলে তো তবু একটা কথা ছিল, একটা কিছু ব্যবস্থা করা যেত। এ ব্যাপার অন্য, এর কোনো প্রতিকার নেই। আপনার কথার কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না, ব্যাপারটা একটু খুলে বলুন তো। আপনি ভূতে বিশ্বাস করেন? আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? কি বলছেন? আপনি একজন আধুনিক শিক্ষিত মানুষ, আর সেই আপনি কিনা এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও বলছেন যে আপনি ভূতে বিশ্বাস করেন? করি, আর করি কারণ যেটা নিজে সজ্ঞানে অনুভব করেছি সেটাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই। আগে আমিও আপনার মতো এই সব কিছুকে অন্ধবিশ্বাস বলে মনে করতাম, আজ আর করি না। আসলে আমরা যারা যুক্তিবাদী তারা মনে করি এ বিশ্বের সব কিছুই ইন্দ্রিয়গ্রাহ্য, কিন্তু তা সত্য নয়। আজও অনেক কিছুই আছে যা মানস চক্ষুর নাগালের বাইরে, সবার দৃষ্টে জোটে না, আর যখন জোটে তখন অমান্য করার উপায় থাকে না। যাকে আপনাকে আমার সাবধান করে দেওয়া কর্তব্য বলে মনে হলো, তাই বললাম। বাকিটা আপনার সিদ্ধান্ত। আপনার আমাকে নিয়ে দুশ্চিন্তার জন্য সত্যই অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি এসবে বিশ্বাস করি না। আপনি শুধু আমাকে পথটা বলে দিন, আমি ঠিক চলে যেতে পারবো। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। প্ল্যাটফর্ম থেকে নেমে সামনের মাটির পথটি ধরে সোজা নাক বরাবর হাঁটতে থাকবেন। কিছুক্ষণ পর একটি বড় পুকুর দেখতে পাবেন, সেটাই শান্তিপুরের বামুন পুকুর। সেখান থেকে বাম দিকের পথ ধরে মাইল 2 রাস্তা হাঁটলেই সামনে পড়বে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড় থেকে ডান দিকের রাস্তাটি ধরে ঘণ্টাখানেক হাঁটলেই প্রথমে পড়বে নন্দীদের পুকুর পাড়,
তারপর হালদারদের খামার, আর তারপরেই চক্রবর্তীর বাবুর বাড়ি। তবে আবারও বলছি, এত রাতে না গেলেই ভালো করতেন। ওসব নিয়ে চিন্তা করবেন না, ধন্যবাদ। আজ তাহলে আসি, নমস্কার। এই বলে রুম থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে কুয়াশাটা চারিদিকটাকে ঢেকে ফেলেছে। প্ল্যাটফর্ম থেকে নেমে আমি স্টেশন মাস্টারের বলা পথ বরাবর সোজা হাঁটতে থাকি। অমাবস্যার রাত, তার উপর আবার কুয়াশা, পথ চলতে বেশ ভালোই অসুবিধা হচ্ছে। টর্চটা জেলে কুয়াশা ঠেলে সামনের দিকে এগিয়ে চললাম। কোথায় যাবেন বাবু? চক্রবর্তীদের বাড়ি। নিস্তব্ধতার বেড়াজাল ভেঙে হঠাৎ একটি কণ্ঠস্বর আমাকে রীতিমতো চমকে দিল। তারপর টর্চের আলোটা পিছন দিকে ঘুরে ফেলতেই দেখতে পেলাম একটি রিকশাতে একজন লোক বসে আছে, আপাদ মস্তক চাদর মুড়ি দেওয়া, ফ্যাস ফ্যাসে গলার স্বর, বয়স আন্দাজ 50 থেকে 55, উস্কো খুস্কো চুল, এক মুখ দাড়ি। আমি বললাম, বামুনপাড়ায় ভবতোষ চক্রবর্তীর বাড়ি, আপনি কি যাবেন? আগে বাবু, আপনি উঠে আসুন। একে শীতের রাত, তার উপর অচেনা জায়গা, তো আমি আর ভাড়া জিজ্ঞাসা না করে উঠে সরাসরি বসি। তারপর রিক্সা চলতে শুরু করে। অনেকক্ষণ চুপ করে থাকার ফলে দুজনের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হয়েছে। তাই সেই নিস্তব্ধতার প্রাচীর ভেদ করে আমি বলে উঠলাম, আচ্ছা, এখানকার নন্দীদের পুকুর পাড় থেকে হালদারদের খামার পর্যন্ত এলাকাটা ঠিক কেমন গো? আসার পথে অনেক আজগুবি সব কথা শুনলাম জায়গাটার সম্বন্ধে। রিক্সাওয়ালা বললে, আসলে বাবু, সমস্যাটা চৌধুরীদের বাড়িটাতে। ও বাড়ি অনেক বছর যাবৎ পড়ে আছে, কেউই থাকে না ওখানে। জমিদার রাজনারায়ণ চৌধুরীর মৃত্যুর পর তার স্ত্রী, 2 পুত্র আর তাদের 2 বউ ওই বাড়িতে বাস করত। তারপর হঠাৎ একদিন বড় বউকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামে রটে গেল বড় বউ পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে। অপমানে আর লজ্জায় বড়বাবু গ্রাম ছেড়ে সেই যে কোথায় গেল, তার কোনো খবর পাওয়া গেল না। এরপর জমিদার গিন্নির হঠাৎই মৃত্যু ঘটে। ডাক্তার বললে হৃৎপিণ্ড বিকল হয়ে মারা গেছেন। লাশটার চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন কিছু দেখে ভয় পেয়ে উনি মারা গেছেন। এই ঘটনার 1 মাসের মধ্যে ছোট বাবু, তার স্ত্রী আর তাদের একমাত্র সন্তান, যে কিনা আবার জমিদার বাড়ির একমাত্র বংশ প্রদীপ, তারা সকলেই কলকাতায় চলে যান। আর যাওয়ার সময় বাড়িটার দায়িত্ব দিয়ে যান জমিদার বাবুর একমাত্র বন্ধু ভবতোষ চক্রবর্তীর উপর। ভবতোষ কাকা পরপর 3-3টে লোক রেখে ওই বাড়ির পাহারা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু একটা অঘটন ঘটে। প্রথম 2 জন 7 দিনের বেশি থাকতে পারেনি, এবং তারা যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। আর 3য় জনের মৃতদেহটা জমিদার বাড়ির কদম গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়। তারপর থেকে ওই বাড়িতে রাত কাটানোর সাহস আর কেউ দেখায়নি। সবাই বলে ও বাড়িতে যে যায় সে আর ফিরে আসে না।
এই কারণেই লোকে নন্দীদের পুকুর পাড় থেকে হালদারদের খামার পর্যন্ত এলাকাটাকে অভিশপ্ত বলে মনে করেন। তাই ভবতোষ বাবুও ওই বাড়িটি এড়িয়েই চলেন। তা বাবু, আপনি এই গ্রামে কি কাজে এসেছেন? আমার নাম বিনায়ক চৌধুরী, জমিদার রাজনারায়ণ চৌধুরীর একমাত্র বংশপ্রদীপ। এখানে এই বাড়িটি এবং সমস্ত জমি জমা বেচার একটা ব্যবস্থা করতে এসেছি। ও, আপনি ছোট বাবুর ছেলে? আপনি এসেছেন, খুব ভালো কথা। তবে বাবু, আপনি ও বাড়ি এড়িয়েই চললেই ভালো, এতেই আপনার মঙ্গল। ও বাড়ি কেউ কিনবে বলে মনে হয়নি। আমি আর কথা বাড়ালাম না। বিজ্ঞান যাকে প্রামাণ্য বলে মনে করে, আমি সেটাকেই কেবল সত্য বলে মনে করি। তাই এসবে আমি বিশ্বাস করলাম না। রিক্সাওয়ালা বলল, ওই যে নন্দীদের পুকুর পাড়, এখান থেকে আর মুখে টুঁ শব্দটিও করবেননি বাবু। সামনের দিকে তাকিয়ে থাকবেন, আর যদি কিছু দেখেন তাহলে সেই সব কিছুকেই না দেখার ভান করবেন। এতেই আমাদের দুজনের মঙ্গল। সারা রাস্তাটাতেই আমি আর কোনো কথা বললাম না। আমি কিছু দেখতে পাইনি, তবে একটা কথা সত্য যে রাতের বেলায় এই বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় আমারও গা ছমছম করেছিল, আর কোনো এক অজানা ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছিল। তবে সব কিছুকে মনের ভুল মনে করে ভবতোষ বাবুর বাড়ির দিকে এগিয়ে যাই। ঘণ্টাখানেক পর রিক্সা থামলো একটি পাঁচিল দেওয়া দোতলা পাকা বাড়ির সামনে। রিক্সাওয়ালা বলল, নিন বাবু, চলে এসেছে ভবতোষ বাবুর বাড়ি। আমি রিক্সা থেকে নেমে লাগেজগুলো ঠিক করে রাখছিলাম। পিছন ঘুরে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে গিয়ে দেখি সে আর সেখানে নেই। আমি প্রথমটায় বেশ অবাকই হলাম, এটা ভেবে যে এত দ্রুত কোনো ব্যক্তি কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে, যেন কর্পূরের মতো উবে গেছে সে। চারিদিকে যতদূর দৃষ্টি যায় আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আবারও মনকে এটাই বোঝালাম যে আমি বোধহয় অতিক্রান্ত সময়ের পরিমাণটা লক্ষ্য করিনি। এদিকে শরীরও খুব ক্লান্ত, তাই এই নিয়ে আর বেশি কিছু ভাববার ইচ্ছা হলো না। সদর দরজায় 2-3 বার টোকা মারতেই বাড়ির ভিতর থেকে আওয়াজ এলো। কে? প্রত্যুত্তরে বললাম, আমি বিনায়ক, কলকাতা থেকে আসছি। সত্তর এক বৃদ্ধ ব্যক্তি এসে দরজাটা খুলে দিল। মোটা গোঁফ, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা ধুতি পাঞ্জাবি ও একটি শাল, আর হাতে একটা লাঠি। বুঝতে অসুবিধা হলো না যে ইনিই ভবতোষ চক্রবর্তীর। আমি তাকে প্রণাম করলাম। তিনি বললেন, এত রাত হয়ে গেছে দেখে ভাবলাম তুমি বোধহয় আজ আর আসবে না। তা তোমার এত দেরি হলো কেন বাবা? আসলে ট্রেনটা 3 ঘন্টা লেট করলো, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে। তুমি হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো। বিহারি, বিহারি। আগে কথা, বাবুর মালপত্রগুলো দক্ষিণের ঘরটায় রেখে ওখানেই ওনার জন্য বিছানা করে দে। জি আগে কথা। বিনু, বাবা তোমার সাথে বাকি কথা কাল সকালেই হবে, কেমন? শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। এরপর আমিও খেয়ে দিয়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। 2 চোখ জুড়ে ঘুম নেমে এলো। সকালে ঘুম ভাঙতেই ভবতোষবাবুর সাথে গিয়ে কথা বললাম। উনি বললেন, দেখো বাবা, তোমার বিষয় সম্পত্তি ও জমি জমা আমি সব বিক্রি করিয়ে দিতে পারবো।
আর এই নিয়ে আমি কয়েকজনের সাথে কথাও বলে রেখেছি, কিন্তু ও বাড়ি নিতে কেউ রাজি নয়। ও ব্যাপারে কথা বললেই খদ্দেরদের একটাই কথা, আপনি 3 রাত ও বাড়িতে কাটিয়ে দেখান, তাহলে বুঝবো যে ওটা বাসযোগ্য এবং কিনে নেব। কিন্তু এ গ্রামে এমন কেউ নেই যে টাকার বিনিময়েও ও বাড়িতে 1 রাত কাটাবে। ফলে ওই বাড়ি বিক্রির আশা ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, আমি যদি ওই বাড়িতে 3টে রাত কাটাই তাহলে হবে কি? তুমি কি পাগল হলে নাকি? অকালে প্রাণটা হারাবে নাকি? না, আসলে আমি এটা দেখতে চাই যে লোকে যা বলে তা সত্য না মিথ্যা। আপনি ওখানে আমার থাকার ব্যবস্থা করে দিন। আর একবার ভেবে দেখো বিনু, এত বড় ঝুঁকি নেওয়াটা কি ঠিক হচ্ছে? আপনি চিন্তা করবেন না, আমি প্রমাণ করে দেব যে লোকে যা বলে তা শুধুই একটা ভ্রম ছাড়া আর কিছু নয়। বেশ, তোমার যখন এত ইচ্ছা, আমি ব্যবস্থা করে দেব। তুমি কাল থেকে ও বাড়িতে থাকবে। ঈশ্বর তোমায় রক্ষা করুন। রবিবার গোটা গ্রামটা ঘুরে দেখলাম। শহরের ব্যস্ত বাগিস আর একঘেয়েমির জীবনে প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ এই যান্ত্রিক জীবনের নতুন প্রাণের পরশ দিয়ে গেল। অবশেষে সোমবার, অর্থাৎ পরের দিন, আমি আমাদের সেই পুরানো বাড়িতে গিয়ে উঠলাম। ভবতোষবাবু আমার জন্য একটি শোয়ার ঘর আর একটি বাথরুম পরিষ্কার করিয়ে দিয়েছেন। আমার খাবার ব্যবস্থা তিনি আমার শত বারণ সত্ত্বেও ওনার বাড়ি থেকে পাঠাবেন বলেই চূড়ান্ত করে যান। স্থির হয় বিহারি এসে দুবেলা আমার খাবার দিয়ে যাবে, তবে রাতের খাবারটা সে সন্ধ্যার আগেই দিয়ে বাড়ি ফিরে যাবে। প্রথম দিন রাত্রে খাবার শেষ করে মশারি খাটিয়ে শুয়ে পড়েছি। কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই। ঘুম ভাঙল একটা আওয়াজে। ঘরের লাইটটা জ্বালিয়ে দেখি ঘড়িতে তখন রাত 12:30। গ্রামের ক্ষেত্রে এটা অনেকটাই রাত। শিয়াল কুকুরের আওয়াজ চারিদিকে নিস্তব্ধতাটাকে আরো করাল গ্রাসী করে তুলেছে। তারই মধ্যে এটা কিসের আওয়াজ? ভালো করে শুনে বুঝতে পারলাম ছাদে কেউ কিছু একটা বস্তার মতো ধপাস করে ফেলছে, আর তারপর সেটাকে টেনে ঘষে নিয়ে যাচ্ছে। একই ঘটনা বারবার ঘটছে। ভাবলাম চোট্টর হবে বোধহয়। একই অচেনা জায়গা, তার উপর আবার মাঝরাত, তাই ছাদে গিয়ে আর কাজ নেই। আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম বাথরুমের কল থেকে জল পড়ার আওয়াজ হচ্ছে। বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম চেক করতে। দেখলাম কোনো কলই খোলা নেই, অথচ আমি স্পষ্ট শুনেছি কল থেকে জল পড়ার শব্দ। যেই বাথরুমের দরজাটা বন্ধ করে বেডরুমে ঢুকতে যাব, অমনি আবার কল থেকে জল পড়ার শব্দ শুরু হলো। কিন্তু গিয়ে দেখি বাথরুমের কল বন্ধ, এক ফোঁটাও জল পড়ছে না। ব্যাপারটাতে একটু খটকা লাগলো। মনকে এক প্রকার জোর করেই বুঝিয়ে শুতে গেলাম যে এটা হয় আমার শোনার ভুল, না হলে পাইপ লাইনের গোলমাল। সে রাত্রে আর তেমন কিছু হলো না। পরের দিন দুপুরবেলায় খাবার দিতে এসে বিহারি আমাকে জিজ্ঞাসা করলো, রাতে কেমন ঘুম হলো বাবু? কাউকে দেখতে পেলেন নাকি? আমি আমার গতরাত্রের অস্বস্তিটাকে চেপে রেখে একটু বাড়তি আত্মবিশ্বাস দেখিয়েই বললাম, কই না তো, যত সব রটনা, ভূতটুত বলে কিছু হয় না। বিহারি একটু মনক্ষুণ্ণ হয়েই চলে গেল। হয়তো তার এটা মনে হয়েছে যে আমি শহরের মানুষ, তো তাই গ্রামের মানুষদের নিচু নজরে দেখি। সেদিনও সন্ধ্যার আগেই বিহারি রাতের খাবার দিয়ে গেছে। বই পড়তে পড়তে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে টেরই পাইনি। রাতের খাবার শেষ করে 11টার মধ্যে শুয়ে পড়েছিলাম।
রাত 1:30টায় ঘুমটা ভেঙে গেল একটা নুপুরের আওয়াজে। কেউ একজন নুপুর পরে সারা বাড়িটাতে হেঁটে বেড়াচ্ছে। শব্দটা শুনে মনে হচ্ছে কোনো মহিলা বাগানের দক্ষিণ দিকের কদম গাছটার গোড়া থেকে ক্রমশ একতলার সমস্ত ঘরে এবং তারপর দোতলায় ওঠার সিঁড়িটা দিয়ে দোতলার সব ঘরে, শুধুমাত্র আমার ঘরটা বাদ দিয়ে তার অবাধ চলাচলের শব্দ স্পষ্ট। এরপর সে ছাদে উঠে গেল। পরক্ষণেই আবার সে একই পথে কদম গাছের গোড়ায় ফিরে এলো। এরপর সে ছাদে উঠে গেল। পরক্ষণেই আবার সে একই পথে কদম গাছের গোড়ায় ফিরে এলো। এইভাবে বার কয়েক সে এটারই পুনরাবৃত্তি ঘটালো। ওই নূপুরের সুরের মূর্ছনায় এমন কিছু একটা ছিল যে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি বাইরে বেরিয়ে এসে জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখলাম একটি নিকষ কালো ছায়ামূর্তি হেঁটে ওই কদম গাছটার তলায় চলে গেল এবং নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। পরক্ষণেই সেই নূপুরের আওয়াজটি ছাদ থেকে আসতে শুরু করল। কিন্তু এটা কি করে সম্ভব? এত দ্রুত কেউ কি করে ছাদে পৌঁছাতে পারে, তাও আবার সিঁড়ি দিয়ে না উঠে? এবার আমার মনে ভয়ের সঞ্চার হলো। আমি তাড়াতাড়ি বেডরুমে গিয়ে দরজায় খিল লাগিয়ে দিলাম। সারা বাড়িটাতে কেউ যেন দাপাদাপি করছে আর খিলখিল করে হাসছে। সারা রাত দু চোখের পাতায় একটুও ঘুম এলো না। ভোরের আলো ফুটতে দু চোখ জুড়িয়ে ঘুম এলো। ঘুম ভাঙল বিহারীর ডাকে। আজ রাতের খাবারটাও একই সাথে এনেছে। বুঝতে অসুবিধা হলো না, তৃতীয় দিন তো, তাই সেও আর ঝুঁকি নিতে চায় না। সে আমাকে খাবার বেড়ে দেওয়ার পর কিছু একটা প্রশ্ন করতে গিয়েও করল না। আজ আমি তাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বিহারী, তুমি কি কখনো নিজের চোখে ভূত দেখেছ? আমার প্রশ্নে সে কিছুক্ষণ হতবাক হয়ে চুপ করে রইল। তারপর বলল, আগে না বাবু, তবে বাপ দাদাদের মুখে শুনেছি তারা দেখেছে। আচ্ছা, ওদের দেখলে কি ভয় লাগে? সে আর বলতে, অনেকে তো মারাও যায়, আবার অনেকে পাগলও হয়ে যায়। কিন্তু আপনি তো তেনারা আছেন বলে মানেনি না। বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরতে উত্তর দিলাম, হুম হুম। আর কিছু বলার ইচ্ছা হলো না। আজ হয়তো আমার এই ভূতের অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাসে চির ধরেছে। আমার চোখ যা দেখেছে আর মস্তিষ্ক যা বলছে, দুটোর মধ্যে বিস্তর তফাৎ। বিহারী বলল, বাবু, আজ তো 3 নম্বর দিন, আপনি আর ঝুঁকি নেবেন না। যদি কিছু অঘটন ঘটে যায়, এবারই বড় সর্বনাশা। আমি বললাম, তা আর হয় না বিহারী, তুমি এসো। সে আমাকে নতমস্তক হয়ে প্রণাম করে গামছায় চোখ মুছে বাড়ি ফিরে গেল। বোধহয় আমার ঘোর বিপদ আশঙ্কা করেই তার চোখের কোণায় অশ্রু এসেছে। ভয় যে আমারও লাগছে না তা নয়, তবু আমাকে জানতেই হবে কি কারণে সে এত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। কিন্তু তখনও আমি এটা জানতাম না যে এক রাতের অভিজ্ঞতা আমার সারা জীবনটাকে উলট পালট করে দেবে। পশ্চিম পাটে সূর্য অস্ত গেছে। শীতকাল, তাই সন্ধ্যাটা ঝুপ করেই নেমে গেল। আজ যেন শেয়াল কুকুরগুলোও একটু বেশি চিৎকার করে আসন্ন বিপদের পূর্বাভাস দিচ্ছে। আজ রাত 8টার মধ্যেই খাওয়া শেষ করে নিয়েছি। রাত তখন 9টা। হঠাৎ শুনতে পেলাম ভবতোষবাবু আমার নাম ধরে ডাকছে। সেই শুনে আমি সত্য রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাব, এমন সময় সিঁড়ির ওই দুর্ভেদ্য অন্ধকার দেখে বুকটা ধক করে উঠল। কেন জানি না মনে হলো এ ডাক ভবতোষবাবুর নয়, বরং এ ডাক সাক্ষাৎ মৃত্যুর ফরমান।
আমার নিচে নামার সাহস হলো না। আমি এক ছুটে বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। এরপর শুনতে পেলাম সেই নুপুরের শব্দ ক্রমশ একতলা থেকে দোতলায় উঠে আসছে সিঁড়ি বেয়ে। আমি পিছন ফিরে বিছানায় উঠতে যাওয়ার সময় ডান দিকে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় একটা অবয়বকে সরে যেতে দেখলাম। আমি জড়সড় হয়ে বিছানায় উঠে বসলাম। প্রচণ্ড ভয় মানুষের শরীরে ক্লান্তির উদ্রেক করে। তার জেরেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল কারোর একটা বিছানার চারপাশে পায়ে চলার শব্দে। গোটা ঘরটা অন্ধকার। জানালা দিয়ে ঘরের ভিতরে আসা চাঁদের আলোতে একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আলো আবছায়াতেই দেখলাম দুটি হিম শীতল হাত বেডের নিচের দিক থেকে ক্রমশ উঠে আসছে এবং আমার পাগুলোকে ধরে টানতে থাকে। সেই অবয়বটির মুখ চুল দিয়ে ঢাকা, ফলে তা দেখা যাচ্ছে না। আমার সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পৌষ মাসের শীতেও আমি তড় তড় করে ঘামছিলাম। আমি উঠে বসতেই সে রুমের দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি তার পিছু নিলাম। সিঁড়ি দিয়ে নামার সময় সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমি দেখলাম একটি নারীর রক্তমাখা পায়ের ছাপ এবং সেগুলো সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গেছে। এগুলোকে অনুসরণ করে ছাদে উঠতেই একটা চামড়া পোড়ার বিদঘুটে গন্ধ নাকে আসে। সেখানে দাঁড়ানোই মুশকিল। দেখলাম সে একটা বস্তাকে টেনে নিয়ে গেল কার্নিশের ধারে। তারপর হঠাৎই সে বস্তাটাকে কদম গাছের গোড়ায় ছুঁড়ে ফেলে দেয়। গন্ধটা ওই বস্তাটা থেকেই আসছে। এরপর আকস্মিকভাবেই সে ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে নিজেই ঝাঁপ দিয়ে দেয়। আমি ধীর গতিতে এগিয়ে গেলাম কার্নিশের ধারে, এটা দেখতে যে সে কি নিচে পড়ে আছে কি না। কিন্তু নিচে তো কেউই নেই পড়ে। এ অসম্ভব। এত উপর থেকে কেউ ঝাঁপ দিলে কারোরই বাঁচার কথা নয়। তবে সেই মহিলা গেলেন কোথায়? আমার এই চিন্তায় ছেদ ঘটালো একটা ফিসফিসানি শব্দ। ঠিক যেন আমার মাথার পিছনে কানের কাছে কেউ বলছে, কেন এসেছিস এখানে মরতে? তোকে তো সবাই কত করে বললো এখানে না আসতে, তবুও চলে এলি। এ বাড়িতে যে দিন রাত কাটাবার চেষ্টা করে সেই মারা যায়। আমি তাদের বাঁচতে দিই না, তুইও বাঁচবি না। আমি পিছন ফিরে দেখলাম এক মূর্তিমান বিভীষিকা। এরূপ শুধু কোনো মানুষের কেন, পৃথিবীর কোনো জীবের হতে পারে না। এই যেন সাক্ষাৎ নরক থেকে উঠে আসা কোনো এক অতি প্রাকৃতিক অস্তিত্ব, যার উপস্থিতি যে কোনো পরিবেশকে অচিরেই আতঙ্কিত করে তুলতে পারে। তাঁর শরীরের চামড়া পোড়া, চোখের মণি নেই, চোখগুলো বরফের মতো সাদা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এলিয়ে আছে, তাই মুখের সবটা দেখা যাচ্ছে না। পরনে আছে একটা লাল পাড় সাদা শাড়ি, ঠোঁটের দুকশ বেয়ে পড়ছে রক্তের ধারা। তার মুখ থেকে বেরোনো গোঙানির শব্দ তার ভিতরে জমে থাকা প্রতিহিংসার জানান দিচ্ছে। আমি তাকে কাঁপা গলায় প্রশ্ন করলাম, কে তুমি? কি চাও? কেন নিরীহ মানুষদের প্রাণ নিচ্ছ? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই এখানে এসেছি। জানতে চাস আমি কে? আমি সরমা চৌধুরী, এই বাড়ির বড় বউ। আমার কোনো সন্তান হয়নি বলে, আমি কোনো বংশপ্রদীপ উপহার দিতে পারিনি বলে আমার শাশুড়ি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি মারা যাই, উনি ভাবেন
বড় ছেলের আবার বিয়ে দেবেন। কিন্তু যেই সে বেঁকে বসলো, তাকেও মাথা খারাপ করার ওষুধ খাইয়ে পাগল করে বাড়ি থেকে বের করে দিল। এইসব কথা বাড়ির আর কেউ জানে না, শুধু বাড়ির চাকর ঘনশ্যাম ছাড়া। তবে আমিও প্রতিশোধ নিয়েছি দুটোকে শেষ করে। প্রথমে ওই বুড়িটাকে, তারপর ওই সাঙ্গ চাকরটাকে। আমার দু চোখ বেয়ে জল নেমে এলো, কণ্ঠরোধ হয়ে যাচ্ছে আমার। কান্না মিশ্রিত স্বরে বললাম, তুমিই আমার জ্যাঠাইমা? সেই ছোট্টবেলা থেকে তোমাকে দেখার জন্য কত কেঁদেছি মায়ের কাছে। ভেবেছিলাম একদিন নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, কিন্তু তা যে এইভাবে হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুই ছোট সন্তান, তার মানে তো আমারও সন্তান সম। আমি তোর গায়ে একটাও আঁচড় কাটতে পারবো না বাবা। তুই এখান থেকে চলে যা, চলে যা তুই। সে তো আমি চলে যাবই, কিন্তু তোমার প্রতিশোধ পূরণ হওয়া সত্ত্বেও তুমি কেন প্রতিহিংসার আগুনে প্রতি মুহূর্তে জ্বলছো জ্যাঠাইমা? যেদিন এই গোটা গ্রামটাকে শেষ করতে পারবো, সেদিন আমার প্রতিশোধ সম্পন্ন হবে। গ্রামবাসীদের কি দোষ? কি দোষ? ওদের দোষ এটাই যে ওরা কোনো প্রমাণ ছাড়াই একটা মেয়ের চরিত্রে কলঙ্ক লেপন করতে দুবার ভাবেনি। মানছি ওরা দোষ করেছে, কিন্তু এর ফলে তো অনেক নির্দোষ সন্তানও শাস্তি পাবে। আমার সন্তান হিসেবে তোমার কাছে এটা অনুরোধ, তুমি ওদের মুখ চেয়ে বাকিদের ক্ষমা করে দাও। গ্রামের লোকেরাও তো গোটা ব্যাপারটা জানতো না, জানলে নিশ্চয়ই এর প্রতিকার করত। আর এইভাবে প্রতিশোধ নিতে থাকলে তুমি তো শুধু জ্বলতেই থাকবে, কোনো দিনই মুক্তি পাবে না। আমি কি করে তোমাকে এই কষ্টের মধ্যে রেখে বাড়ি ফিরে যেতে পারি বলো? তুমি আমাকে বলো, কি করলে তুমি এই দুঃসহ জীবন থেকে মুক্তি পাবে জ্যাঠাইমা? বেশ, তবে তাই হবে। আমি শান্তিপুরবাসীকে ক্ষমা করলাম। ওরা দুজন আমার মৃতদেহটা সৎকার করেনি, ওই কদম গাছটার নিচে পুঁতে রেখেছে। তুই ওটা সৎকার করে পিণ্ডদান করিস বাবা, তাহলেই আমি মুক্তি পাবো। ঠিক আছে জ্যাঠাইমা, যাবার আগে আমাকে আশীর্বাদ করবে না? অনেক বড় হোস, ভগবান তোর মঙ্গল করুক। এবার আমার যাবার সময় হয়েছে, আসি রে বাবা। এই বলে আমার জ্যাঠাইমা আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেল। শুধু আমার চোখের কোণায় রয়ে গেল এক ফোঁটা অশ্রুবিন্দু। রাত্রি শেষ হয়েছে, পূব আকাশে রাঙা আলো ফুটে উঠেছে। আরও একটা নতুন দিন। আমাকেও অনেক মিথ্যার অবসান ঘটিয়ে অনেক সত্যের প্রকাশ ঘটাতে হবে সবার সামনে। গত রাত্রে সব কথা ভবতোষবাবুকে বললাম। কদম গাছের তলাটা খুঁড়ে একটি কঙ্কাল পাওয়া গেল। তার সৎকার আমি নিজে দায়িত্ব নিয়ে করলাম। এরপর থেকে আর অলৌকিক কিছু হয়নি। কলকাতায় ফিরে আসার আগে ভবতোষবাবুকে দায়িত্ব দিয়ে এলাম যেন এই বাড়িটা ভেঙে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়, যার নাম হবে শর্মা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়। উনি আমাকে আশ্বাস দিয়েছেন, গোটা গ্রামটা আজ জ্যাঠাইমার দুঃখে শোক পালন করছে। এটাই ওনার প্রতি তাদের শেষ শ্রদ্ধাঞ্জলি।